আচ্ছা, এবার তোমাদের কমপ্লেক্সটা একটু অন্যরকম লাগছে। সবাই কেমন চুপচাপ। কমপ্লেক্সের লাউঞ্জে বাচ্চাগুলো সাইকেল চালাতো, দৌড়ঝাঁপ করত, বাচ্চার মায়েরা নিজেদের মধ্যে গল্প করত। আজ দেখলাম কেউ নেই। সব ফ্ল্যাটে আলোও তো জ্বলছে না। কিছু কি হয়েছে? চায়ের কাপে চুমুক দিয়ে কাকা বলল, তোর তো অবজারভেশন পাওয়া দারুণ রে। চাকরির পরীক্ষা দেওয়া ছেড়ে দে, প্রাইভেট ডিটেকটিভ হয়ে যায়। সাহেব বিরক্তির স্বরে বলে উঠল, আহ, ওসব বাজে কথা ছাড়ো। আমাদের এখানে কি হয়েছে বা কি ঘটছে সেটা দাদাকে বলো না। যদি কোনো সুরাহা। ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। তমলুক টকিসে আজ আপনার জন্যে গ্রাম বাংলার এক ভূতের গল্প, মাঝরাতের আতঙ্ক। গল্প পাঠে আমি সুমিত। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সববার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, মাঝরাতের আতঙ্ক। কলকাতায় চাকরির পরীক্ষা দিতে আমি কাকার ফ্ল্যাটে এসে উঠেছি। জায়গাটা বরানগরের কুঠিঘাটে, সামনেই গঙ্গা। আমাদের পৈতৃক বাড়ি বোলপুরে। সেখান থেকে রওনা হয়ে সন্ধ্যের মুখে ঢুকেছি কাকার ফ্ল্যাট কমপ্লেক্স সাহানা ম্যানশনে। গেটের মুখে পৌঁছে আজ কমপ্লেক্সটাকে কেমন অচেনা ঠেকছিল। আবাসনটা যেন ঝিমোচ্ছে। বেশিরভাগ ফ্ল্যাটের আলো জ্বলছে না। কমপ্লেক্সের নিচে দেখা যাচ্ছে না কোনো আবাসিককে। অন্যান্যবার বেশ জমজমাট থাকে এই আবাসনটা। নিচের প্লেগ্রাউন্ডে কচিকাচাদের চিৎকার লেগেই থাকত। আজ সবকিছুই কেমন একটা বেমানান। সিকিউরিটি গার্ড মতিলাল কাকা বেজার মুখে বসে আছে টুলে। মনে হচ্ছিল এই কমপ্লেক্সের কোনো পপুলার আবাসিক হয়তো অসুস্থ কিংবা মারা গেছেন। কাকার ফ্ল্যাটে ঢুকে নিশ্চিন্ত হলাম, এখানে কোনো সমস্যা নেই। আমাকে দেখে স্টাডি রুম থেকে দৌড়ে এলো আমার খুড়তুতো ভাই সাহেব। আমার আগমনে কাকা কাকিমার মুখেও তৃপ্তির হাসি। সাহেবের ঘরে নিজের ব্যাগপত্র রেখে আমি ঢুকেছিলাম বাথরুমে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে সবাই মিলে বেগুনি মুড়ি খাচ্ছিলাম। খাওয়া শেষের পথে কাকিমার চায়ের কাপ নিয়ে এল। চায়ের কাপ তুলে আমার মনের মধ্যে ঘুরপাক করা প্রশ্নটা তিনজনের সামনে রাখলাম। আচ্ছা, এবার তোমাদের কমপ্লেক্সটা একটু অন্যরকম লাগছে। সবাই কেমন চুপচাপ। কমপ্লেক্সের লাউঞ্জে বাচ্চাগুলো সাইকেল চালাতো, দৌড়ঝাঁপ করত, বাচ্চার মায়েরা নিজেদের মধ্যে গল্প করত। আজ দেখলাম কেউ নেই। সব ফ্ল্যাটে আলোও তো জ্বলছে না। কিছু কি হয়েছে? চায়ের কাপে চুমুক দিয়ে কাকা বলল, তোর তো অবজারভেশন পাওয়া দারুণ রে। চাকরির পরীক্ষা দেওয়া ছেড়ে দে, প্রাইভেট ডিটেকটিভ হয়ে যায়। সাহেব বিরক্তির স্বরে বলে উঠল, আহ, ওসব বাজে কথা ছাড়ো। আমাদের এখানে কি হয়েছে বা কি ঘটছে সেটা দাদাকে বলো না। যদি কোনো সুরাহা করতে পারে। কাকা এবার একটু সিরিয়াস হল, বলল, বুঝলি সুমিত, আমাদের এই আবাসনে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। সন্ধ্যের পরে একটা অদ্ভুত প্রাণী আবাসিকদের ফ্ল্যাটের জানলায় ঝাঁপিয়ে এসে পড়ছে, সঙ্গে কান ফাটানো চিৎকার। প্রাণীটাকে দেখতে কিরকম জানতে চাইলাম। কাকা বলল, আমরা কেউ এখন ওই প্রাণীটাকে ভালো করে দেখিনি, তবে তিনতলার গিরিশ কাকা বলেছিল সে একবার দেখেছে। কিছুটা মানুষের মতো, তবে চার পায়ে ভর করে দেওয়াল বেয়ে উঠানামা করে, আর তার সাথে বীভৎস চিৎকার। সেটা কিন্তু আমরা সবাই শুনেছি। আমি জিজ্ঞেস করলাম, চিৎকারটা কেমন? কাকা বলল, হ্যাঁ, ধর ওই হায়নার চিৎকারের মতো। কতদিন ধরে ঘটছে এই ঘটনাটা? রোজই কি প্রাণীটা হামলা করে? কাকার হয়ে এবার সাহেব বলতে থাকে, রোজ হামলা করে না রে, দু একদিন বাদে। তাই এটাকে আটকানোর জন্য এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমার প্রশ্নের উত্তর দিতে থাকে কাকা। ধর প্রথমে তো তোর ওই পুলিশকে খবর দেওয়া হলো। তারা আবাসনের আশেপাশে ঘুরে দেখল, বলল এখন তো ঝোপ জঙ্গল নেই, জীবজন্তু আসবে কোথার থেকে। এক যদি গঙ্গা থেকে উঠে আসে ঠিক আছে, আমরা বন দপ্তরকে খবর দিচ্ছি।
তারপর বন দপ্তরের লোকজন এলো, প্রাণীটা কেমন দেখতে জানতে চাইলো আমাদের কাছে। সব শুনে বলল এরকম কোনো প্রাণীর অস্তিত্বের কথা তাদের জানা নেই। আমি বললাম, ওরা তো কদিন এই কমপ্লেক্সে থেকে প্রাণীটার জন্য অপেক্ষা করতে পারত। সাহেব বলল, ছিল তো, দুদিন গ্রাউন্ড ফ্লোরের একটা ফ্ল্যাটে ছিল বন দপ্তরের লোক। তখন কি প্রাণীটাকে দেখা গিয়েছিল জানতে চাইলাম। সাহেব বলল, গিয়েছিল দেখা, তবে খুব অল্প সময়ের জন্যে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক দেখার সুযোগ পায়নি। সেদিন ওরা ফ্ল্যাটের চারপাশটা তন্ন তন্ন করে খুঁজেছিল। প্রাণীটাকে যদি না পাওয়া যায়, ওর পায়ের ছাপ বা গায়ের লোম কিছুই যদি পাওয়া যায়, না, কিন্তু কিচ্ছুই পায়নি ওরা। এই ফ্ল্যাটে প্রাণীটা এখনো হানা দেয়নি, তাই না? জিজ্ঞেস করলাম। বাকি তিনজন মাথা নাড়ল। কাকা জানতে চায়, তুই কি করে বুঝলি যে হানা দেয়নি প্রাণীটা? তোমরা এখনো অতটা ভয় পেয়েনি, তাই বললাম। কাকা বলল, হ্যাঁ, ঠিক বলেছিস। যাদের ফ্ল্যাটে হানা দিয়েছে তারা তো ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার কথা ভাবছে। কাকা, অধীর সেনের কথা শেষ হয়েছে কি হয়নি? বন্ধ কাছের জানলায় আছড়ে পড়ল কালো মতো কিছু একটা। নখের আওয়াজ এলো স্পষ্ট। তারপরই রক্ত হিম করা জান্তব চিৎকার। পরের দিন চাকরির পরীক্ষা দিয়ে কাকার ফ্ল্যাটে আবার ফিরেছি। গত সন্ধ্যায় সেই অজানা জন্তুর হামলায় ফ্ল্যাটের চারজনই একটু থমথমে। এই মুহূর্তে সাহেবের ঘরে বসে চা খাচ্ছিলাম। সাহেব আমার মুখের দিকে তাকিয়ে আছে, কারণ আমার প্রতি ওর বিরাট ভরসা। ভাই জানে যে তার দাদা যেমন সাহসী তেমন বুদ্ধিমান। কাল জন্তুটা হামলা চালানোর সঙ্গে সঙ্গে আমি কাঁচের জানালার পাশ দিয়ে দরজাটা খুলে বারান্দায় গিয়েছিলাম। বাকি তিনজন তখন এসি চালু থাকা ঘরে বসে দর দর করে ঘামছে। চা শেষ করে ভাই সাহেবকে বললাম, চল একবার মতিলাল কাকার কাছে। হঠাৎ মতিলাল কাকা কেন? সে সিকিউরিটি গার্ড হলে কি হবে, তোদের এই আবাসনের সবচেয়ে পুরনো লোক। এই এলাকায় কী কী ধরনের জীবজন্তু ছিল বলতে পারবে। বলে চেয়ার ছেড়ে উঠে বসলাম। লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলাম দুজনই। লিফটের সিঁড়ির নিচে পাম্পের ঘরের পাশে সিকিউরিটি মতিলালের ঘর। দু ভাইকে ঘরে ঢুকতে দেখে মতিলাল ভয় পাওয়া গলায় বলল, আবার এসেছে নাকি তোমাদের ঘরে? মতিলাল যে বিছানায় বসে আছে সেখানে গিয়ে বসলাম আমরা দু ভাই। আমি মতিলালকে বললাম, না, আজ এখনো আসেনি জন্তুটা। আচ্ছা, যা চিৎকার করে তুমি কি শুনতে পেতে না? আমি তোমার কাছে অন্য কয়েকটা কথা জানতে এসছি। মতিলাল চুপ করে থাকে। আমি আবার বলতে শুরু করলাম, আমি যতদূর জানি কমপ্লেক্সের এই জমিতে সামন্ত জমিদারদের বাড়ি ছিল। তুমি ছিলে সামন্ত বাড়ির শেষ কেয়ারটেকার। বাড়ির মালিকের অনুরোধে প্রমোটার তোমাকে এই বিল্ডিংয়ের স্থায়ী সিকিউরিটি গার্ডের চাকরিটা দিয়েছিল, তাই তো? মতিলাল মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি জানতে চাইলাম, যখন জমিদার বাড়ি ছিল তখন এখানে কি ধরনের জন্তু জানোয়ার আসতো? মতিলাল কাকা বলল, অনেক পশু পাখি আসতো বাগানে, যেমন শিয়াল, বাকরোল, বেজি, হনুমান, ভাম, সাপ, নানান রকমের পাখি, আরও কত কি। তবে এই রকম বীভৎস আওয়াজ কোনো দিন শুনিনি। আমার মনে হয় জন্তুটা রাতে গঙ্গার পাড় ধরেই এখানে আসে। আমি কোনো কথা বললাম না। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমরা আসছি বলে বেরিয়ে এলাম দুজনে। কিন্তু আমি কিছুতেই হিসেব মিলাতে পারছি না। গঙ্গা নদী তো আগেও ছিল, তখন তো এরকম কিছু ঘটতে শুনিনি। তবে আজ হঠাৎ। ভাই সাহেবকে বললাম, তুই বাড়ি ফিরে যা, পড়তে বস, আমি একটু আশপাশটা ঘুরে আসছি। আবাসনের আশপাশটা ভালো করে ঘুরে দেখলাম, সেরকম কিছুই চোখে পড়ল না। এবার বাইরে বেরিয়ে এলাম। পাঁচিলের আশপাশটা বেশ নিখুঁত করেই দেখছিলাম। চোখে পড়ল একটা বটগাছ। বটগাছের একটা ডাল আবাসনের ভেতরে অনেকটাই ঢুকে আছে কি, ডালটা তো প্রায় উদয়বাবুর জানলার কার্নিশে লেগে রয়েছে। তাহলে কি এই ডাল বেয়েই কিছু উঠে আসে? ভেতরে গিয়ে ভাই সাহেবকে বললাম, চল উদয়বাবুর ফ্ল্যাটে যাই। সেখানে যাব কেন জানতে চাইল ভাই। উদয়বাবু জন্তুটাকে খুব কাছ থেকে দেখেছে, তাই ওনার অভিজ্ঞতা একটু শোনার দরকার আছে। 4th ফ্লোরে উদয়বাবুর ফ্ল্যাট। ডোরবেল বাজিয়ে দুজনে দাঁড়িয়ে আছি। দরজা খুললেন উদয়বাবু। ভাই সাহেবকে দেখে বললেন,
আরে কি খবর হঠাৎ আমার ফ্ল্যাটে? ভাই চোখের ইশারায় আমাকে দেখিয়ে বলল, আমার দাদা তোমার সাথে কিছু কথা বলতে চায়। উদয়বাবু অবাক হয়ে বললেন। আমার সাথে? ভেতরে আয়। ভেতরে গিয়ে ড্রেসিং রুমে সোফায় বসলাম তিনজন। আমি উদয়বাবুকে বললাম, যে জন্তুটা আবাসনে হানা দিচ্ছে ওটাকে আপনি কাছ থেকে দেখেছেন? ঠিক কীরকম দেখতে বলুন তো? রেড পান্ডা বলে না, অনেকটাই ওই রকম, তবে গায়ের লোম কালো, ছোট, কিছুটা কুকুরের মতো। আমি শুধু দেখেছি তাই নয়, জন্তুটা আমাকে অ্যাটাকও করেছে। এই যে হাতে এখনো আঁচড়ের দাগ আছে। এই বলে দুটো হাত বাড়িয়ে দিল উদয়বাবু। সত্যি হাতে আঁচড়ের দাগটা দেখলাম, তবে এখন ক্ষতটা শুকিয়ে গিয়েছে অনেকটা। টিটেনাস ইঞ্জেকশন নিয়েছেন? জিজ্ঞেস করলাম। হ্যাঁ, নিয়েছি, তবে কিসের আঁচড় বলতে পারলে স্পেসিফিক ওষুধ দিতে পারত। জিজ্ঞেস করলাম, জন্তুটির মুখ নিচের দিকে ছিল না উপরের দিকে? হ্যাঁ, নিচের দিকেই। আমাকে অ্যাটাক করার পর ওই পাশের ফ্ল্যাটের দিকে গেল। মুখ হাঁ করেছিল কি? দাঁত দেখতে পেয়েছেন? হ্যাঁ, হাঁ করেছিল, আর মুখের ভেতরে বড় বড় দাঁত। ঠিক আছে, থ্যাংক ইউ বলে উঠে পড়লাম সোফা থেকে। উদয়বাবু উঠে দাঁড়ালেন সোফা থেকে, আমার উদ্দেশ্যে বললেন, কি মনে হচ্ছে, অন্য কোনো রহস্য আছে কি এই ঘটনার পেছনে? ভাবছি অচেনা জন্তুটা আসছে কোথার থেকে। আসলে আমি জুলজি স্টুডেন্ট, তাই একটু খতিয়ে দেখছিলাম ব্যাপারটা। নমস্কার জানিয়ে আমরা দুভাই বেরিয়ে এলাম উদয়বাবুর রুম থেকে। তারপর অনেক খোঁজ খবর করলাম, বাইরের কয়েকজনকে জিজ্ঞেসও করলাম, কিন্তু কোনো সদুত্তর পেলাম না। দেখতে দেখতে দুদিন কেটে গেল। কুটিঘাট অঞ্চলটা প্রায় ঘেঁটে ফেললাম, কিন্তু কিছুই কুল কিনারা পাচ্ছি না। সন্ধে নেমে এসছে দেখতে দেখতে, আবাসনের দিকেই ফিরছিলাম। ঠিক এই মুহূর্তে এক বৃদ্ধের সাথে দেখা। উনি এক মনে আমাদের আবাসনের দিকে তাকিয়ে, ওনার চোখে কেমন একটা রাগের ছাপ। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ কী দেখছেন ওইদিকে? আমার দিকে তাকিয়ে দেখলেন কিছুক্ষণ, তারপর বললেন, কেউ বাঁচবে না, কেউ না, বলে হাঁটা দিল। আমি বেশ বুঝতে পারছি আমার রহস্যের সমাধান ওই বৃদ্ধের কাছেই আছে। ছুটে গিয়ে ওনার পদার্থকে দাঁড়ালাম সামনে। জিজ্ঞেস করলাম, বলুন না কি জানেন, আমি আপনাকে সাহায্য করব, কথা দিচ্ছি। বেশ কিছুক্ষণ চুপ করে উনি বললেন, গিন্নিমার সাধের বাগান বাড়ি ধ্বংস করে এই ফ্ল্যাট গড়ে উঠেছে। গিন্নিমা মেনে নিতে পারেনি। শুধু তাই নয়, গিন্নিমার প্রিয় পোষ্য গবলুকেও এরা পুঁতে মেরেছিল এখানে। গিন্নিমাটা চোখের সামনে তার প্রিয় জিনিসগুলোকে একটার পর একটা হারিয়ে যাওয়ার কষ্ট সহ্য করতে পারেননি। উনিও কিছুদিনের মধ্যে মারা যান। তুমি বলো, তুমি হলে কি এই অত্যাচার মানতে পারতে? পারবে না, কিচ্ছু করতে পারবে না, কেউ কেউ রেহাই পাবে না। বলে উনি আর দাঁড়ালেন না, হাঁটা দিলেন সামনের দিকে। আমিও ফিরে এলাম ফ্ল্যাটে, কিন্তু জন্তু রহস্যটা এখনও পরিষ্কার হলো না। আমি ভাই সাহেবকে বললাম ছাদের চাবিটা নিয়ে রাখতে, আর কেউ যেন সেটা জানতে না পারে। রাতে আমি ছাদে যাব। কেন জানি না মনে হচ্ছিল আজই হয়তো রহস্যটার কিনারা করতে পারবো। ভাই যাবে বলে বলেছিল আমার সঙ্গে, কিন্তু আমি বললাম, তোর যাওয়ার এখন দরকার নেই, আমি ঠিক সময় তোকে ডেকে নেব। আমি শিওর নই যে জন্তুটা ছাদ দিয়ে নিচে নামে কিনা, তবে ছাদের সাথে যে একটা কানেকশন থাকলেও থাকতে পারে, সেটা আমার কেন জানি না মনে হচ্ছিল। উদয়বাবু দেখেছিলেন জন্তুটার মুখ নিচের দিকে ছিল, আর আমি যখন দেখেছিলাম ওটার মুখ জানলার ওপরের দিকে ছিল। আমার অবাক লাগছে জাম দেওয়ার ক্ষমতা দেখে। ওই রকম কি এমন জন্তু হতে পারে যে অনায়াসে একতলা থেকে আরেক তলায় জাম করে চলে যাচ্ছে? আমি এবার আস্তে আস্তে ছাদে গিয়ে দাঁড়ালাম। ভাইকে বলে এসছি যদি ওকে ডাকাডাকি করি ও যেন আলো জেলে বাকি আবাসনের বাসিন্দাদেরও খবর দেয়। কিছুক্ষণ সবই চুপ ছিল। এবার সেই নিস্তব্ধতা সরিয়ে ভেসে এলো সেই গগন ভেদি চিৎকার।
আমি যে ছাদের এক কোণে দাঁড়িয়ে সেটা উনি খেয়াল করেননি। উনি বলতে চাদর মুড়ি দিয়ে বসে এক ব্যক্তি। আমি ফোন করলাম ভাই সাহেবকে, বললাম আবাসনের যতজনকে পারিস নিয়ে ছাদে আয়। বেশ কয়েকজনকে নিয়ে ছাদে এলো সাহেব। সেই মুহূর্তে কেউ একজন ছাদের আলোটাও জ্বালিয়ে দিল। সবাই দেখল এক কোণে চাদর মুড়ি দিয়ে বসে আছে একজন, আর তার সামনে সম্ভবত সেই জন্তুটি হাতে তুলে নিয়ে দেখলাম সেটা একটা টেডি বিয়ার, আর তাতে কারিকুরি করে একটা জন্তুর শেপ দেওয়া হয়েছে, আর সেটা দিয়েছে মতিলাল কাকা। চাদর মোড়া লোকটাকে নির্দেশ করে বললাম, মতিলাল কাকা মুখ তোলো। মতিলাল কাকাকে দেখে আবাসিকরা বেশ অবাক হলো। আমি বললাম, জন্তুটা যে সত্যি নয় সেটা আমি উদয়বাবুর সাথে কথা বলেই কিছুটা আন্দাজ করেছিলাম, কারণ উনিও দেখেছিলেন ওটা হাঁ করেছিল, আর আমিও তাই দেখেছিলাম। কোনো জন্তুর পক্ষে সবসময় হাঁ করে থাকাটা সম্ভব নয়, তাই আমার খটকাটা ওখানেই লেগেছিল। তবে ওটা যে একটা টেডি বিয়ার হবে সেটা আমি ভাবতে পারিনি। মতিলাল কাকা দড়ি বেঁধে কখনো নিচে নামাতো, আবার মাথায় বেঁধে কখনো উপরে তুলত, আর এই শব্দটা কাকা নিজেই করত। একটু থেমে আবার বললাম, এবার কারণ হচ্ছে মতিলাল কাকা কেন এটা করত। আশেপাশে খবর নিয়ে জেনেছি মতিলাল কাকা সামন্ত বাড়ির মালি ছিল, গাছপালা দেখাশোনা করত। শুধু তাই নয়, গাছপালা পশু পাখিরা কাকার প্রাণ ছিল। গিন্নিমাও খুব ভালোবাসত মতিলাল কাকাকে। গিন্নিমার পোষ্যর দেখভাল কাকাই করত। গিন্নিমার মৃত্যু আর তার পোষ্যকে এইভাবে হত্যা, সেটা কাকা এখনও মানতে পারেনি। সাধের বাগান আর গিন্নিমার মৃত্যু সহ্য করতে না পেরে কাকা বুঝি অ্যাবনর্মাল হয়ে যায়। ভেবেছিল ভয় দেখিয়ে আবাসনের লোকজনদের বাড়ি ছাড়া করবে, বদনাম হবে কমপ্লেক্সটার, ভেঙে পড়বে আবাসন। মতিলাল কাকা আবার ফিরে পাবে তার সবুজে ঘেরা আগের পরিবেশ। এবার আপনারাই ঠিক করুন, কাকাকে পুলিশে দেবেন নাকি ক্ষমা করে দেবেন। মতিলাল কাকা এক কোণে দাঁড়িয়ে কনুই দিয়ে চোখের আড়াল করে অঝরে কাঁদছে। এই কান্না হয়তো সেই সব বাগান কেটে নেওয়া গাছের জন্যে যা কাকার প্রাণ ছিল। আপনারা শুনছিলেন গ্রাম বাংলার ভূতের গল্প মাঝরাতের আতঙ্ক। গল্পটা ভালো লাগলে একটা লাইক করুন, আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সববার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, টিম তমলুক টকিসের সমস্ত টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তমলুক টকিস। নমস্কার।